নমস্কার শ্রোতাবিন্দুগণ, সবাইকে স্বাগত জানাই আমাদের ক্রনিকল ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের জন্য একটি বিশেষ চমক অডিও জগতে হয়তো প্রথমবার আপনাদের জন্য আসতে চলেছে স্যার আর্থার কোনান ডয়েলের প্রফেসর চ্যালেঞ্জার, যাকে দেখে স্বয়ং সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কুর আইডিয়া পান। সেই প্রফেসর চ্যালেঞ্জার এবং তার রহস্যময় গল্পগুলি সম্পূর্ণ বাংলাতে আপনাদের জন্য আমরা উপস্থিত করেছি। সুতরাং আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রফেসর চ্যালেঞ্জারের অ্যাডভেঞ্চার দ্য লস্ট ওয়ার্ল্ডের প্রথম পর্ব। গ্ল্যাডিস মেয়েটিকে আমার খুব পছন্দ, কিন্তু ওর পিতৃদেব মিস্টার হাঙ্গাটনের মতো অতিশয় অবিচক্ষণ পুরুষ পৃথিবীতে আর দুটি নেই। ফুরফুরে পালকওয়ালা অপরিচ্ছন্ন কাকাতুয়া বললেই চলে। এমনিতে প্রকৃতি বড় মধুর, খুঁত নেই কোথাও, কিন্তু নিজের নির্বোধ সত্তার মধ্যে নিমগ্ন অষ্টপ্রহর। এইরকম একখানা শ্বশুর আমার হবে, এই কল্পনা থেকেই সরে আসতে ইচ্ছে হতো গ্ল্যাডিসের সান্নিধ্য থেকে। সপ্তাহে 3 বার আমি চেস্টনাস চাই। ভদ্রলোকের সঙ্গ সুখের লালসা এবং স্বর্ণ রূপ উভয়বিধ ধাতু নির্মিত মুদ্রার বৈধ প্রচলন সম্বন্ধে তার মতামত শ্রবণ করতে। এইরকম একটা ধারণা যে তার মধ্যে শেকড় গেড়ে বসে গিয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহই নেই আমার। মুদ্রা সম্পর্কিত এই বিষয়টিতে তিনি পণ্ডিত। বদ মুদ্রা সৎ মুদ্রায় কিভাবে হটিয়ে দেয়, রূপোর বাজার দর কি হওয়া উচিত, টাকার মূল্য কমছে কেন এবং মুদ্রা বিনিময়ের সঠিক মান কি হলে ভালো হয়, এইসব ব্যাপারে 1 ঘন্টা কি তারও বেশি তার একঘেয়ে বকবকানি শুনলাম সেই সন্ধে। তারপর বেশ উত্তেজিত ভাবে বললেন, ধরো এই মুহূর্তে যদি পৃথিবীর সব দেনা মিটিয়ে দেওয়ার প্রস্তাব ওঠে এবং এক্ষুনি পাওনা গন্ডা মিটিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়, বলো তো তখন কি ঘটবে? যা ঘটবে তা এতই সুস্পষ্ট যে বেশ প্রত্যয় সহকারে জবাব দিয়েছিল। বলেছিলাম, তাহলে স্যার আমি পথে বসবো। শুনে উনি চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। আমার স্বভাবজাত লঘুতার জন্য বিস্তর বকাবকি করলেন। এমত অবস্থায় গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই আমার সঙ্গে আলোচনা যে অসম্ভব তা উপলব্ধি করলেন এবং নক্ষত্র বেগে ঘর থেকে উধাও হলেন ফ্রিমেনদের একটা মিটিংয়ে যোগদানের অভিলাষে। অবশেষে একলা পেলাম গ্ল্যাডিসকে। এসে গেল জীবনের এবং ভাগ্যের এক সংকট মুহূর্ত। এই মুহূর্তটির জন্যই সারা সন্ধ্যেটা ওঁত পেতেছিলাম, অনেকটা সংকেতের প্রতীক্ষায় সৈনিক পুরুষের মতো। যে সংকেত আশা নিরাশায় দুলিয়ে তুলতে পারে হিয়া মনকে। দুরাশা জয়ের আশা এবং প্রত্যাখ্যানের ভীতি একে একে তাই অস্থির করে তুলেছিল মনটাকে। লাল পর্দায় পটভূমিকায় বসেছিল গ্ল্যাডিস। গর্বিত নিখুঁত দেহরেখা সুস্পষ্ট হয়ে উঠেছিল লাল পটভূমিকায়। সুন্দরী নিঃসন্দেহে, এমন রূপ এমন দেহ সুষমা চোখে পড়ে কদাচিৎ, অথচ রূপের ডালি সারা দেহে সাজিয়ে নিয়েও এত দূরত্ব বজায় রাখে কেন ভেবে পাই না। গভীর বন্ধুত্ব কিন্তু গড়ে উঠেছে দুজনের মধ্যে। ওর মতো সাথী আর আমি পাই না। মন খোলা, আন্তরিক, অথচ একেবারেই যৌনাবেগ রহিত। যে মহিলা বেশি প্রাণ খোলা আর অতি সহজ হয়ে মিশতে পারে আমার সঙ্গে, আমার সহজাত অনুভূতিগুলো একেবারেই তার বিরুদ্ধে। জানি কোনো পুরুষের পক্ষে এটা একটা অভিনন্দনের বিষয় নয়। সত্যিকারের যৌন অনুভূতিগুলি জাগ্রত হলেই কুণ্ঠা আর অবিশ্বাস তার সঙ্গে আসবেই। প্রেম আর দাঙ্গা হাঙ্গামা যে যুগে হাতে হাত মিলিয়ে চলতো, সেই অনুভূতি সেই যুগেরই উত্তরাধিকার বলা চলে। যৌন আবেগের লক্ষণই হলো লজ্জায় মাথা নিচু করে বসে থাকা, আর চোখে যাওয়া, কণ্ঠস্বরের জড়তা, শরীরের অস্পষ্টতা। অকপট চাহনি আর খোলাখুলি জবাব কখনোই অন্তরের যৌন আবেগের সিগন্যাল নয়।
আমার এই ছোট্ট জীবনে তা সত্ত্বেও কিন্তু অনেক শিক্ষা হয়ে গেছে। জাতিগত স্মৃতি উত্তরাধিকার সূত্রে লাভ করেছি এবং তাকে নাম দিয়েছি সহজাত অনুভূতি। 16 আনা মেয়েলি গুণপনায় ঠাসা আমার বান্ধবী গ্ল্যাডিস মেটি। কেউ কেউ অবিচার করে তার প্রতি, সে নাকি শীতল এবং রুক্ষ। এরকম ধারণাও কিন্তু বিশ্বাসঘাতকতার সামিল। ওর সুঠাম ব্রোঞ্জ মুখচ্ছবি, পেলের ত্বক, অবিকল প্রতীচ্যের মেয়েদের মতোই গাত্রবর্ণ, দাঁড় কাকের মিশমিশে বর্ণকেও হার মানানোর মতো মেঘবরণ কেশরাশি, বড় বড় টলটলে দুটি চোখ, পুরন্ত অথচ অপরূপ অধরষ্ট। পুরুষের অন্তরে জোয়ার সৃষ্টি করবার সব উপাদানই কিন্তু বর্তমান নয় এহেন রূপ বর্ণনার মধ্যে। কিন্তু অত্যন্ত বিষণ্ণভাবেই বলবো, আজ ওর অন্তরে যৌনাবেগে ছিটে ফোটাও নিজের প্রতি আকর্ষণ করতে পারিনি। কপালে যাই থাকুক না কেন, আজ এই অবসান আমি ঘটাবই, এই সন্ধ্যা সমাপ্ত হওয়ার আগেই। এসপার নয় ওসপার করব, এই পরিকল্পনা নিয়ে এতক্ষণ বসে থাকা। প্রত্যাখ্যান করে করুক, ভাই হিসেবে স্বীকৃতি পাওয়ার চাইতে বিমুখ প্রেমিক হওয়াও বরং অনেক ভালো। এই পর্যন্ত ভেবে নিয়ে যেই দীর্ঘ অস্বস্তিকর নীরবতা ভাঙতে যাচ্ছি, অমনি ছিদ্রান্বেষী মর্মভেদী দুটি চক্ষু নিবদ্ধ হলো আমার ওপর। স্মিত তিরস্কারের ভঙ্গিমায় গর্বিত মাথা নাড়িয়ে বললে গ্ল্যাডিস, নেড, আমি কিন্তু বুঝতে পেরেছি বিয়ের প্রস্তাব করার মতলব বাড়ছ। ওই কর্মটি করতে যেও না, বেশ তো আছি দুজনে। চেয়ারটা আরো কাছে সরিয়ে নিলাম। বললাম অকৃত্রিম বিস্ময়, কি করে জানলে বিয়ের প্রস্তাব করতে যাচ্ছি? মেয়েরা অন্তর্যামী হয়, এটাও কি জানো না? এই দুনিয়ার কোনো মেয়েকে হঠাৎ কিছু বলে চমকে দেওয়া কি যায়? নেড, আমাদের এই বন্ধুত্ব কিন্তু বড় মধুর, বড় আনন্দের। সম্পর্কটা নষ্ট করো না। তোমার আর আমার মতো দুটি তরুণ তরুণীর মুখোমুখি বসে প্রাণ খুলে কথা বলে যাওয়ার মতো দৃষ্টান্ত আর কি তুমি পাবে? তা না পেতে পারি, তবে মুখোমুখি বসে তোমার সঙ্গে কেন, স্টেশন মাস্টারের সঙ্গেও তো কথা বলতে পারি। গুরুতর এই প্রসঙ্গের মধ্যে বিশেষ ওই অফিসারটির অবতারণা ঘটিয়ে বসলাম কেন, আজও তা আমার কাছে একটা রহস্য। কিন্তু হুট করে ভদ্রলোক কথার মাঝে ঢুকে পড়ায় একচোট হেসে নিলাম দুজনেই। আমি চাই দুবাহুর মধ্যে তোমাকে বাঁধতে, তোমার ওই অনিন্দ সুন্দর মাথাটি আমার বুকের উপর রাখতে। গ্ল্যাডিস, গ্ল্যাডিস, আমি চাই আমার চাহিদার কিছুটা কাজে রূপান্তরিত করতে চলেছি। তা আজ করে কিন্তু তড়াক করে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলো মনের মানুষটি। বললে, দিলে তো সব 12টা বাজিয়ে। কি সুন্দর স্বাভাবিক ছিল পরিবেশটা, ভন্ডুল করে দিলে তুমি। কি কপাল আমার! সংযম জিনিসটা কবে আসবে তোমার মধ্যে? আমি কি জোর করেছি? যা স্বাভাবিক, যা প্রাকৃতিক তাই ঘটেছে, এরই নাম তো ভালোবাসা। ভালোবাসা দুতরফেই হলে তার একটা মানে দাঁড়ায়। আমি আজও বুঝতেই পারলাম না ভালোবাসা কাকে বলে। সে কি ভালোবাসা? বাঁচতে তোমাকে হবেই গ্ল্যাডিস, বাঁচতে তোমাকে হবেই। তোমার এমন রূপ, তোমার এমন সুন্দর প্রকৃতি গ্ল্যাডিস, ভালোবাসার জন্যই তো তোমার সৃষ্টি। ভালো তোমাকে বাঁচতেই হবে। সময় না আসা পর্যন্ত অপেক্ষা করতে হয় প্রত্যেককেই। আমাকে ভালোবাসতে আপত্তিটা কি? আমার চেহারাটা কি? ঈষৎ হিট হল গ্ল্যাডিস। সুন্দর সুঠাম হাতটা বাড়িয়ে আমার মাথার একটু হেলিয়ে দিয়ে বলল, চেহারায় আপত্তি নেই, তোমার স্বভাব প্রকৃতির মধ্যে ছল চাতুরি নেই। সুতরাং নিশ্চিত মনে বলতে পারি আপত্তি সেক্ষেত্রেও নেই। ব্যাপারটা আরো গভীরের। আমার চরিত্র? প্রবল বেগে মাথা নাড়ল গ্ল্যাডিস। প্রবলতর বেগে আমি বললাম, চরিত্র শোধরাতে তো আমি চাই, কিন্তু কিভাবে গ্ল্যাডিস, কিভাবে?
বসো বসো, আগেই তুমি বসো। না বসলে একটি কথাও কিন্তু বলবো না। কৃষ্ণ তার দুই চোখে যুগপৎ অবিশ্বাস বিস্ময় বোধ ভাসিয়ে নির্নিমেষে আমার পানে চেয়ে রইল গ্ল্যাডিস। আমার প্রতি ওর সুদৃঢ় আত্মবিশ্বাসের চাইতে অনেক জটিল, অনেক অস্বস্তিকর চাউন। বর্ণনাটা আদিম পশুবৎ বর্বর অবশেষে নিঃসন্দেহে, কিন্তু আমি নিরুপায়। যেমনটি সেই মুহূর্তে দেখেছি লিখছিও সেইভাবে। হয়তো আমারই ভুল, অদ্ভুত ধারণাটা আমারই চারিত্রিক দুর্বলতার লক্ষণ। যাই হোক, আমার কথাও শুনল, উপবিষ্ট হলো চেয়ারে। বললাম, এবার বলো দেখি আমার কোনখানটা তোমার অপছন্দ? ও বললে, আমি যে আরেকজনকে ভালোবেসে বসে আছি নেড। এবার চেয়ার ছেড়ে তিড়িং করে লাফিয়ে ওঠার পালা এলো আমার বিহ্বল মুখচ্ছবি নিরীক্ষণ করে কিন্তু হেসে গড়িয়ে পড়ল গ্ল্যাডিস। বলে, বিশেষ কোনো ব্যক্তিকে কিন্তু ভালোবাসি না, বাসি একটা আদর্শকে। মানে যে আদর্শের মানুষ আমার পছন্দ, সেই মানুষের সঙ্গে আজও মোলাকাত হয়ে উঠল না আমার। খুলেই বলো না, কিরকম দেখতে থাকে? এই মানে তোমার মতোই অবিকল। প্রাণটা জুড়িয়ে গেল। এবার বলো তো, সেই মহাপুরুষটি এমন কোন কর্মটি করতে পারে যা আমি পারি না? মন থেকে বলো, কি করে সে? সুরাপান করবে না বলে প্রতিশ্রুত, নিরামিষ ভোজী, বিমান চালক, ব্রহ্মবিদ, অতি মানুষ? বলো 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 গ্ল্যাডিস, বলো, সব খুলে বলো। সে যা, আমি ঠিক তাই করতে চেষ্টা করব। তোমাকে খুশি করার জন্য পৃথিবীটাকে 20 বার চক্কর দিতেও আমি পিছু পা হব না। আমার এই চরিত্রের ইহেন স্থিতিস্থাপকতা শ্রবণ করে হাসতে হাসতে গড়িয়ে পড়ল গ্ল্যাডিস। বললে, প্রথমেই জানাই, আমার আদর্শ মানুষ ঠিক ওই রকমটি নয়। আমি যাকে আদর্শ পুরুষ বলে মনে করি, সে হবে আরো শক্ত, আরো দৃঢ়, আরো কঠোর। একটা বোকা মেয়ের খেয়াল খুশি মাফিক নিজেকে ভেঙে চুরে নতুন করে গড়তে চাইবে না মোটেও। এসব কিছুর উপরেও কিন্তু হতে হবে নির্ভীক, মৃত্যুকে সামনে দেখেও যার চোখের পাতা একটুও কাঁপবে না। আরুদ্ধ কর্ম করে যাবে অকুত ভয়ে। সে কর্ম হবে মহান, সাথে নিয়ে আসবে অনেক বিচিত্র অভিজ্ঞতা। রক্ত মাংসের একটা পুরুষকে কোনোদিনই প্রাণ দিয়ে ভালোবাসতে আমি পারবো না। পারবো তার অর্জিত গৌরবময় কীর্তিকলাপকে, কেননা তার প্রতিটির প্রতিফলন ঘটবে আমার উপরেই। রিচার্ড বার্টনের কথা মনে করে দেখো। তার স্ত্রীর লেখা রিচার্ড বার্টনের জীবন কাহিনী পড়তে পড়তে অন্তর দিয়ে উপলব্ধি করি ঠিক গভীরভাবে ভদ্রমহিলা ভালোবাসতেন স্বামীকে। লেডি স্ট্যানলির কথাটাও দেখো। স্বামীর সম্পর্কে লেখা বইখানার শেষ অধ্যায়টা পড়বার সুযোগ কখনো কি হয়েছে তোমার? অদ্ভুত, গায়ে রোমাঞ্চ জাগে। মেয়েরা অন্তরাত্মা দিয়ে ভালোবাসতে পারে শুধু এই ধরনের মানুষদেরই। শুধু ভালোবাসে বললে কম বলা হবে, অন্তর দিয়ে উপাসনা করে স্বামী দেবতাদের। তাদের সুমহান কীর্তিকলাপের জন্যে দুনিয়া সম্মান দিয়েছে যে পুরুষদের, তাদের অবিস্মরণীয় কীর্তির আশ্চর্য প্রেরণা জুগিয়ে যায় স্ত্রীদের অন্তরে। উৎসাহ আর উদ্দীপনায় সমুজ্জ্বল হয়ে উঠল গ্ল্যাডিসের অনিন্দ সুন্দর মুখচ্ছবি, যেন একটা উজ্জ্বল নক্ষত্র। নক্ষত্রালোকে উদ্ভাসিত হলাম আমি নিজেও, কিন্তু তর্ক করতে ছাড়লাম না। বললাম, আমরা সবাই তো আর স্ট্যানলি বা বার্টন হতে পারি না, আর সুযোগ পেলে কিন্তু আমরা পাই না। অন্তত আমি আজ পর্যন্ত পাইনি, বিশ্বাস করতে পারো। গ্ল্যাডিস বললে, সুযোগ সুযোগ বেষ্টিত তো আমরা প্রত্যেকেই। চারিদিকেই ছড়িয়ে আছে কীর্তিমান হওয়ার অজস্র সুযোগ। আমি যে পুরুষের লক্ষণ বর্ণনা করলাম, সেই সব পুরুষরাই কেবল পারে এই সব ছড়িয়ে ছিটিয়ে থাকার সুযোগের সৎ ব্যবহার করতে, নিজের কাজে লাগাতে। এ ধরনের পুরুষদের হাজার চেষ্টা করেও তুমি রুখে রাখতে পারবে না।
আমার আদর্শ পুরুষের সঙ্গে আজও আমার দেখা হয়নি ঠিকই, কিন্তু তাকে আমি হাড়ে হাড়ে চিনি, জানি, বুঝি। বীরত্ব আমাদের চারিদিকে প্রতীক্ষায় রয়েছে, লুফে নেওয়ার মানসিকতাটাই কেবল দরকার। পুরুষরাই জাহির করবে সেই বীরত্ব, মেয়েরা জমিয়ে রাখবে তাদের অন্তরের ভালোবাসা, বীর্যবান সেই পুরুষদের বীরত্বের পুরস্কার স্বরূপ। গত সপ্তাহে বেলুনে আকাশে উঠেছিলেন একজন ফরাসি, মনে পড়ে তার কথা? তখন ঝড় উঠেছিল, অথচ ঠিক সেই সময়টিতে বেলুন নিয়ে আকাশে উড়বেন কথা দিয়েছিলেন বলে ঝড় মাথায় নিয়ে মৃত্যুর সম্ভাবনা সত্ত্বেও উড়ে গেছিলেন ঝড়ের টানে। 24 ঘন্টায় ধেয়ে গেছিলেন 1500 মাইল, গিয়ে পড়েছিলেন রাশিয়ার ঠিক মাঝখানে। আদর্শ পুরুষ বলতে বুঝি এই রকম মানুষকে, যে মেয়েটিকে ভালোবাসবেন, সেই ফরাসি ডান পেটে তার কথা একটু ভাবো তো অন্য মেয়েরা কতখানি ঈর্ষা করে তাকে। আমিও তাই চাই, আমার মনের মানুষের জন্য ঈর্ষা করুক আমাকে দুনিয়ার মেয়েরা। তোমার মন পাওয়ার জন্য ও কাজ আমিও করতে পারতাম গ্ল্যাডিস। শুধু মন পাওয়ার জন্য কেন করতে যাবে? করবে তোমার মনের ভেতরকার তাগিদে। বীরত্ব যে চায় তাকে কি আটকে রাখা যায়? কোনো কিছুর প্রলোভনে কি বীর্যবান পুরুষ শৌর্য প্রদর্শন করে? সে করে তার প্রকৃতির প্রেরণায়। যে তাগিদকে দমন করে রাখার ক্ষমতা তার নিজেরও নেই। বীর হবার বাসনা নিয়ে কেউ কি বীর হতে পারে? বীরোচিত সত্তাই তাকে বীর করে তোলে। গত মাসে উইগেন কয়লা বিস্ফোরণের বর্ণাঢ্য বর্ণনা লিখেছিল দৈনিকে। চোখ ড্যাম্পের বিপদ থাকা সত্ত্বেও তোমার নিজের কি সেখানে যাওয়া উচিত ছিল না? দুর্গতদের সাহায্যে নিজেকে নিবেদন করা কি উচিত ছিল না? করেছিলাম বই কি, কিন্তু আমাকে বলনি তো। বড়াই করার মতো কিছু তো ছিল না, তাই বলিনি। তাই নাকি? তোমার বুকের পাটা আছে বটে। আর সে না গিয়ে তো উপায় ছিল না। ভালো প্রতিবেদন লিখতে গেলে অকুস্থলে নিজে যাওয়াটা দরকার। আহারে, কি গদ্যময় উদ্দেশ্যের কথাই শোনালে। তোমার বিরচিত কাজের চালনা শক্তি যদি এই হয়, তাহলে রোম্যান্স নিংড়ে নিলে পুরো ব্যাপারটা থেকেই। যাকে মোটিভ যতই গদ্যময় হোক না কেন, খনিতে গিয়েছিলে জেনে খুশি হলাম। হয়তো আমি নেহাতি উজবুক মেয়ের মতো, বাচ্চা মেয়ের মতো কল্পনা বিলাসী। তা সত্ত্বেও এই আদর্শ কল্পনা আমার সত্তার মধ্যে এমনভাবে জড়িয়ে আছে যে আমার কাছে তা অত্যন্ত বাস্তব। এই আদর্শ আমাকে তাড়িয়ে নিয়ে চলেছে। আমি তাই নিরুপায়। বিয়েই যদি করি তো করব বিখ্যাত কোনো পুরুষকে। ঘর গমগম করে উঠল আমার উল্লাস ধ্বনিতে। করবে বই কি, 100 বার তাই করবে। তোমার মতো মেয়েরাই তো পুরুষদের প্রেরণা জুগিয়ে যশের শিখরে পৌঁছে দাও না একটা সুযোগ আমাকে, দেখিয়ে দিই আমিও তার সৎ ব্যবহার করতে পারি কিনা। তবে হ্যাঁ, একটা কথা তুমি ঠিকই বলেছ, সুযোগ তো পুরুষরাই খুঁজে নেবে, কারোর দেওয়ার প্রতীক্ষায় বসে থাকবে না। ক্লাইভের কথাই ধরো না কেন, ছিলেন তো ওই ছাপো শাকের রানী, শেষকালে ভারতবর্ষ দখল করে বসলেন। আমিও কথা দিচ্ছি, এই দুনিয়ার বিরাট কিছু একটা না করে আমি ছাড়ছি না। আইরিশ সুলভ আমারই অকস্মাৎ প্রবল উত্তেজনার বুদবুদ উত্থানে সুমিষ্ট হাসিতে গড়িয়ে পড়ল গ্ল্যাডিস। বললে, না করেও তো তুমি পারবে না। আদর্শ পুরুষের যা যা থাকা দরকার সবই তো তোমার আছে। আছে যৌবন, স্বাস্থ্য, শক্তি, শিক্ষা, প্রাণ শক্তি। তোমার প্রকৃত সত্তা যে জাগ্রত হচ্ছে, তোমার চিন্তা আর কথার মধ্যে তার লক্ষণ দেখে আজ যে আমার কি আনন্দ হচ্ছে। আর যদি পারি তোমার মনের মানুষের মতো হতে। নেড উষ্ণ মখমলের মতো কবষ্ণ হাতে আমার ঠোঁট চেপে ধরল গ্ল্যাডিস। বলে, মশায়, এখন আর একটি কথাও না। আধ ঘন্টা আগেই ইভিনিং ডিউটিতে অফিসে হাজির থাকা উচিত ছিল তোমার। স্মরণ করিয়ে দেবার মতো মনের অবস্থা আমার ছিল না। বিশাল এই দুনিয়ায় যদি নিজের যোগ্য জায়গা করে নিতে পারো, সেই দিনই, শুধু সেই দিনই এই প্রসঙ্গ নিয়ে আবার আলোচনা বসবো তোমার সঙ্গে।
কুয়াশাচ্ছন্ন নভেম্বরে সেই সন্ধ্যাটি তাই আমি আর কখনো ভুলতে পারবো না। অগ্নিসম উদ্দীপনা উদ্বেলিত হৃদযন্ত্রের মধ্যে সঞ্চয় করে নিয়ে ক্যামারওয়েল ট্রামে বসে সংকল্প করেছিলাম আর একটা দিন অপচয় না করে বিরাট বীরত্ব ব্যঞ্জক একটা কিছু করে আমার প্রিয়তমার মুখোজ্জ্বল করবই করব। তখন কি দুনিয়ার কেউ ভাবতে পেরেছিল যে বীরত্ব ব্যঞ্জক এই কর্মটি কি অসাধারণের, কি অবিশ্বাস্য আকার ধারণ করতে চলেছে এবং কোন কোন অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমি জড়িত হতে চলেছি কে জানে। কিন্তু কলম যখন ধরেছি তখন তার মুখবন্ধু হিসেবে এই অধ্যায়টুকু পাঠক পাঠিকার কাছে নেহাতি অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু এই অধ্যায় ব্যতি রেখে আশ্চর্য এই কাহিনীর সূত্রপাত ঘটতই না। যে কাহিনীর সূচনাই ঘটছে একজন পুরুষের অন্তরস্থ বিরাট কিছু করার তাগিদ থেকে, একঘেয়ে দৈনন্দিন জীবন প্রবাহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে সে ঝাঁপ দিতে চেয়েছিল অত্যাশ্চর্য কুহেলি ঘেরা ছায়াময় ভরা এক অজ্ঞাত দেশের একটা বিরাট অ্যাডভেঞ্চারের মধ্যে, যে অ্যাডভেঞ্চারের মধ্যে প্রতীক্ষারত ছিল বিরাট পুরস্কার, বিরাট সম্মান, বিরাট যশ। ডেইলি গেজেট পত্রিকার কর্মচারীদের মধ্যে অত্যন্ত নগণ্য কর্মচারী আমি, কিন্তু সেই আমি গ্ল্যাডিসের পানিগ্রহণের উপযুক্ত হওয়ার জন্য সংকল্প নিয়ে শীতার্থসী সন্ধ্যাতে রওনা হয়েছিলাম বিরাট কিছু করার তাগিদে। আমার জীবন বিপন্ন করে গ্ল্যাডিস নিজের গৌরব বৃদ্ধি করতে চেয়েছিল বলে কি তাহলে তাকে পাষাণ হৃদয়ের স্বার্থপর বলা সমীচীন হবে? এ জাতীয় চিন্তাভাবনা চিন্তাকাশে অনুপ্রবেশ করে মধ্যজীবনে, প্রথম প্রেমে উদ্বেলিত 23 বছরের জীবনে নয়। ম্যাকাডেলকে আমার পছন্দ বরাবরই। ডেইলি গেজেটের বার্তা সম্পাদক ম্যাকাডেল আর খিটখিটে বুড়ো, পৃষ্ঠদেশ ধনুকের মতো বেঁকে আছে, মাথার রং লাল। ভদ্রলোক যে আমাকেও পছন্দ করেন সে ধারণাও প্রচ্ছন্নভাবে বর্তমান ছিল আমার মধ্যে। অবশ্য আমার প্রধান তত্ত্বাবধায়ক বিউট প্রকৃত মনিব তিনি, কিন্তু তার অবস্থান তো এমন এক পাতলা আবহাওয়ার মধ্যে যে তার নাগাল ধরাই মুশকিল। পর্বত শিখরে আসীন হলে কি ছোটখাটো জিনিস দৃষ্টগ্রাহ্য হয়? না, প্রায় দেখেছি তিনি ভেতরের নিজস্ব পবিত্র কক্ষ মন্দিরে বসে আছেন একলা, রাজকীয় ব্যক্তিত্ব নিয়ে শূন্য দৃষ্টি মেলে চেয়ে আছেন আকাশ পানে, মনকে পাঠিয়ে দিয়েছেন বলকান বা পার্সিয়ান উপসাগরে। তিনি শুধু আমাদের ঊর্ধ্বেই নন, নাগালেরও বাইরে। কিন্তু ম্যাকাডেল হলেন গিয়ে তার প্রথম সহসেনাধ্যক্ষ, এবং এই ম্যাকাডেলকেই আমরা চিনি আর জানি। সেদিন সন্ধ্যায় তারই ঘরে আমি প্রবেশ করলাম। মাথা নেড়ে প্রবেশের অনুমতি দিলেন বৃদ্ধ। চশমা জোড়া কপালে তুলে দিলেন বিরল কেশ ললাটের ঊর্ধ্বে। স্কচ উচ্চারণে বললেন সহৃদয় কণ্ঠে, ওহে মিস্টার ম্যালন, তা যা শুনছি তাতে তো মনে হচ্ছে কাজকর্ম তোমার ভালোই চলছে। দুধের রিপোর্টার হয়ে উঠছো দিনে দিনে, তা ভালো ভালো। ধন্যবাদ জানালাম অভিনন্দনের প্রত্যুত্তরে। কয়লার খনির বিস্ফোরণ সংবাদটা উৎকৃষ্ট হয়েছে। সারদা কুন্দিকাণ্ডের ব্যাপারটাও তেজ ছড়া বেশ সাড়া ফেলেছে। নির্জলা বিবরণের দক্ষতা আছে তোমার মধ্যে। এবার বলো তো, কেন দর্শন করতে এসছো এই অধমকে? একটা বর চাইতে, যেন শঙ্কিত হলেন ম্যাকাডেল। দুই চক্ষু দুটো সার্চ লাইটের মতো বুলিয়ে নিলেন আমার মাথা থেকে পা পর্যন্ত। ও বটে বটে, তো খুলে বলো দেখি, বর কি চাও? দৈনিকের তরফ থেকে কোনো বিশেষ বড় কাজে আমাকে পাঠানোর উপযুক্ত মনে করেন কি? আমার যথাসাধ্য কথা দিচ্ছি। উত্তম প্রতিবেদনও পাঠাবো স্যার। তা ঠিক কী ধরনের বড় কাজে পত্রিকার দূর হতে চাও সেটা কি বলবে মিস্টার ম্যালো? যে কোনো দুঃসাহসিক কাজে, বিপদ আছে এমনি কাজে নিজেকে বিপন্ন করেও আমি চাই অ্যাডভেঞ্চার করে আসতে। কথা দিচ্ছি, ল্যাজে গোবরে হোক না, আপনার মুখ রাখবো। কাজটা যত কঠিনই হোক, যত দুষ্করই হোক, ততই জানবেন তা আমার মধ্যে মনের মতো হবে। বটে, তা দেখা যাচ্ছে প্রাণটা খোয়ানোর জন্য বড্ড ব্যস্ত হয়েছ।
বরং বলতে পারেন প্রাণ বলে যে একটা বস্তু আমার মধ্যে আছে সেটা সপ্রমাণ করার জন্য ব্যস্ত হয়েছি, আর জীবনের যথার্থ প্রমাণ করতে চাইছি। কি সর্বনাশ! মিস্টার ম্যানন, তুমি যা বলছো তার মতো উন্নত মর্যাদাপূর্ণ আদর্শ আর হয় না। দুঃখের সঙ্গে লক্ষ্য করছি ইদানিং এ ধরনের আদর্শ আর কারো মধ্যে নেই। গৌরবময় যুগ এখন অতীতের বস্তু হয়ে দাঁড়িয়েছে। বিশেষ অভিযানে যা খরচ তার উপযুক্ত কদর অবশ্য পাওয়া যায় না ফলটা পাওয়ার পর। আর তাছাড়া এ ধরনের কাজে দরকার অভিজ্ঞ ব্যক্তির। জনগণের আস্থা আছে যার ওপর এমন ব্যক্তি। বিশেষ অভিযানে দৈত্যের দায়িত্ব দেওয়া যায় এমন লোক। মানচিত্রের কত জায়গায় তো আগে খাঁ খাঁ করতে, ফাঁকা জায়গাগুলো ভরাট হয়ে এসছে আস্তে আস্তে। রোমাঞ্চের জায়গা খুব বেশি আর নেই। তাহলেও একটু ভাবতে দাও, তা একটু সবুর করো। তা ম্যাপের ফাঁকা জায়গার কথা বলতে গিয়ে একটা আইডিয়া এসে গেল মাথার মধ্যে। একজন প্রতারকের প্রতারণা ফাঁস করে দিয়ে লোকচক্ষে তাহা হাস্যাস্পদ করে তুললে কেমন হয়? তা মানসহাইজেনের নাম নিশ্চয়ই শুনেছ। ব্যারেন কার্ল ফেডারিক হাউরিনিমাস মানসহাউজেন। জন্ম ওনার 1720-তে, মৃত্যু 1797-তে, আর ছিলেন জার্মান সৈনিক, বিখ্যাত মিথ্যুক, যার কাল্পনিক অভিযানের কাহিনী মানসহাউজেন ট্রাভেলস নামে প্রকাশিত হয়েছিল 1785 সালে। শুনেছি। আমি যার কথা বলছি তাকে আধুনিক কালের মানসহাউজেন বলা চলে। তিনি যে একটা প্রকাণ্ড মিথ্যেবাদী তোমাকে তা ফাঁস করে দিতে হবে। হে ও হো 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 হো, সে বড় মজার ব্যাপার হবে। হে, প্রস্তাবটা কেমন লাগলো বলো? যেখানে খুশি পাঠান বা যে কোনো কাজে পাঠান, পরোয়া করি না আমি। মিনিট কয়েক চিন্তা নিমগ্ন রইলেন ম্যাকাডাল, তারপর বললেন, জানি না লোকটার সঙ্গে আদৌ বন্ধুত্ব রক্ষা করে চলতে পারবে কিনা। কথাই বলতে পারবে না হয়তো। মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে তোমার একটা আশ্চর্য প্রতিভা আছে। সহানুভূতি আকর্ষণ করতে পারো, অথবা বলতে পারো এত আকর্ষণ শক্তি, এনিম্যাল ম্যাগনেটিজম, যৌবনোচিত প্রাণক শক্তি, অথবা অন্য কিছুও বলা যায়। আর তোমার ভেতরে এই শক্তিকে আমি নিজে কিন্তু সচেতন তোমার এই শক্তির ব্যাপারে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনার অসীম দয়া। তাই বলছিলাম, আশ্চর্য এই শক্তি নিয়ে এনমোর পার্কের প্রফেসর চ্যালেঞ্জারের সঙ্গে তোমার ভাগ্যটা পরীক্ষা করে এলে কেমন হয়? হে, বলতে লজ্জা নেই, কথাটা শুনে আমি ভীষণ চমকে উঠেছিলাম। বলেছিলাম সবিস্ময়, চ্যালেঞ্জার মানে ওই সুবিখ্যাত প্রাণীতত্ত্ববিদ প্রফেসর চ্যালেঞ্জার। উনি না টেলিগ্রাফ দৈনিকের সাংবাদিক ব্লান্ডেলের মাথার খুলি ভেঙে দিয়েছিলেন। নিগুড়ো হাসি হাসলেন বার্তা সম্পাদক। এ ঘাবড়ে গেলে নাকি? তবে না বলেছিলে অ্যাডভেঞ্চারের মধ্যে ঝাঁপ দিতে চাও। হে, যা কর্তব্য তা তো করতে হবেই বই কি। তা ঠিক বলেছ। সব সময় যে ওই রকম প্রকাণ্ড হাঙ্গা দাঙ্গামার মধ্যে উনি যাবেন আমার তা মনে হয় না। আমার তো মনে হয় ব্ল্যান্ডেল ভুল সময় ওর কাছে গিয়ে পড়েছে, অথবা ভুলভাবে আলোচনা শুরু করে ফেলেছিল। কৌশল আর সময় জ্ঞানের অভাব দেখিয়ে ফেলেছিল আর কি। আরও একটু বেশি কৌশল তুমি হয়তো দেখাতে পারবে। ভাগ্যটা তোমার ক্ষেত্রে একটু বেশি সুপ্রসন্ন হতে পারে। বিষয়টা কিন্তু তোমার স্বভাব প্রকৃতি কাজের ধারার মধ্যেই আসছে বলেই তো আমার বিশ্বাস। গ্যাজেট অনাহাসেই খানিকটা সময় ব্যয় করতে পারে লোকটার উপর, আর তাতে লাভ বই ক্ষতি নেই। কিন্তু ওর সম্বন্ধে তো কোনো খবরই আমি রাখি না। ব্লান্ডেলকে প্রহার করার অভিযোগে পুলিশ আদালতে ওর নাম উঠেছিল, সেই সূত্রেই নামটার সঙ্গে কেবল পরিচয় ঘটেছে।
তোমার সাহায্যে আসতে পারে এমন কিছু টুকিটাকি লেখা আমি তোমাকে দেব। বেশ কিছুদিন ধরে আমি নিজেও যে নজর রেখেছি প্রফেসরের উপর। চ্যালেঞ্জার বৃত্তান্তের এই হলো গিয়ে সংক্ষিপ্ত সমাচার। শোনো, আমি পড়ছি। চ্যালেঞ্জার জর্জ এডওয়ার্ড, জন্ম লর্ডস ইনবি, 1863। শিক্ষা লার্কস একাডেমি, এডিনবরা ইউনিভার্সিটি। ব্রিটিশ মিউজিয়াম অ্যাসিস্ট্যান্ট, 1892। তুলনামূলক নৃতত্ত্ব বিজ্ঞান বিভাগের সহ সংরক্ষক, 1893। উগ্র পত্রালোপের পরিণামে সেই বছরই পদত্যাগ করেন। প্রাণীবিজ্ঞান গবেষণার ক্রেপটন পদক জয়ী। বিদেশি সদস্য ছিলেন, অনেক কিছুই ছিলেন দেখছি। খুদে খুদে হরপে পুরো 2 ইঞ্চি ধরে খিরিস্তি। ওনার ঠিকানাটা একটু বলে নিই। কালমার্ক করটি সিরিজের ওপর কিছু পর্যবেক্ষণ, মেরুদণ্ডী প্রাণীর সম্বন্ধে কিছু খসড়া আলোচনা, এছাড়াও দেখছি অনেক নিবন্ধ লিখেছেন, অসংখ্য প্রবন্ধ। এর মধ্যে রয়েছে এটা ভিসমানিজমের অন্তর্নিহিত ভ্রমাত্মক ধারণা। প্রবন্ধটা কিন্তু ভিয়েনায় অনুষ্ঠিত প্রাণীবিজ্ঞান কংগ্রেসে উত্তপ্ত আলোচনা ঘটিয়ে ছেড়েছিল। অবসর বিনোদন, হাঁটা আর আলস পর্বতে আরোহণ। ঠিকানাটা একটু লিখে নাও। এনমোর পার্ক, কেনসিংটন, ডব্লিউবি। কাগজের টুকরোটা পকেটস্থ করে নিলাম তৎক্ষণাৎ। দেখলাম লালমুখ টেবিলের দিকে নামিয়ে গোলাপি টেকো মাথাটা আমার দিকে বাড়িয়ে ধরেছে ম্যাকডল। বললাম, স্যার আরেকটু বিরক্ত করবো, ভদ্রলোকের সাক্ষাৎকার নিতে কেন যাচ্ছে সেটা কিন্তু পরিষ্কার হলো না আমার কাছে। কি করেছেন উনি? লাল মুখটা মুহূর্ত মধ্যে ঝলসে উঠল আমার পানে। 2 বছর আগে দক্ষিণ আমেরিকা গেছিলেন একক অভিযানে, ফিরে এসছেন গত বছর। দক্ষিণ আমেরিকায় গেছিলেন ঠিকই, কিন্তু ঠিক কোথায় গিয়েছিলেন বলতে চাননি। আবছাভাবে অ্যাডভেঞ্চারের কাহিনী বলতে শুরু করেছিলেন। কে একজন ছিদ্র অন্বেষণ শুরু করেছিল কাহিনীর মধ্যে, সেই থেকে শুক্তির মতো ঠোঁট টিপে রয়েছে। অত্যাশ্চর্য কিছু একটা ঘটেছিল, তা না হলে বলতে হয় লোকটা মিথ্যে কথনের প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী মিথ্যুক। আমার মতে শেষের সম্ভাবনাটাই বেশি। নষ্ট হয়ে যাওয়া কয়েকটি ফটোগ্রাফও আছে। লোকে বলে নাকি সবকটাই জাল, অর্থাৎ পয়লা নর্বণ জালিয়াতি, অথচ একটুতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন। মনের মতো কথা না হলে আর রক্ষে নেই। প্রশ্নকর্তাকে পিটিয়ে তক্তা বানিয়ে বসবেন, সাংবাদিকের সিঁড়ির ওপর দিয়ে ছুঁড়ে নিচে ফেলে দেবেন। নিজেকে বড় বা শক্তিশালী বলে ভাবার বাতিক যা থাকে, তাকে বলে মেগালোম্যানিয়াক। আমার মতো ভদ্রলোক একাধারে খুনি, মেগালোম্যানিয়াক, অথচ বৈজ্ঞানিক প্রতিভা সম্পন্ন। মিস্টার ম্যালন, এই লোকটি নিয়ে একটু খেয়াল রাখতে হবে তোমাকে। নাও এবার চটপট দাও দেখি বাছা ধন, দেখাও তোমার কেরামতি। চেহারাটা তোমার মজবুত, রক্ষার ক্ষমতা তোমার আছে, তাছাড়াও নিরাপত্তা তো রইলই। জানোই তো নিয়োগকর্তাদের দায়িত্ব কানুন সবসময় আগলে রয়েছে তোমাকে। পত্রিকার মালিকের একটা দায়িত্ব আছে, অথবা মা ভই। দেতো হাসিতে ভরা লাল মুখ আবার নিচু হলো টেবিল পানে। আদা রঙের ফেঁসো পরিবৃত ডিম্বাকৃতির টেকো মাথা ঘুরে এলো আমার দিকে। সাক্ষাৎকারের সমাপ্তি ঘোষিত হলো বুঝলাম। হেঁটে চলে এলাম বর্বর ক্লাবে, কিন্তু ভেতরে না ঢুকে অ্যাথলেফি টেরেসের রেলিং হেলাম দিয়ে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। এক দৃষ্টে চিন্তাবৃষ্ট চোখে চেয়ে রইলাম বাদাম বর্ণের তৈল মসৃণ নদীর দিকে। খোলা বাতাসে চিরকালই আমার মাথা খোলে ভালো, চিন্তা করতে পারি অনাবিল ভাবে, পরম বিজ্ঞের মতো। পকেট থেকে প্রফেসর চ্যালেঞ্জারের ইতিবৃত্ত বার করে
বৈদ্যুতিক লণ্ঠনের তলায় রেখে পড়ে নিলাম গোড়া থেকে শেষ পর্যন্ত। পড়বার পর আমার মনের মধ্যে যে ভাবের উদয় হলো, আবার তাকে বলা যায় প্রেরণা। সাংবাদিক হিসেবে হাড়ে হাড়ে বুঝলাম ম্যাকাডেল যা বলেছেন তা বর্ণে বর্ণে সত্যি। কলহপ্রিয় বদমেজাজি প্রফেসরের সান্নিধ্যে আসবার সুযোগ কশ্মিন কালেও পাবো না। ভদ্রলোকের সংক্ষিপ্ত জীবনীতে দুটো পাল্টা অভিযোগকরণের উল্লেখ দেখেই বুঝলাম বৈজ্ঞানিক প্রসঙ্গে ভদ্রলোক অন্ধবিশ্বাসের বশবর্তী। উন্মাদ বললে চলে, কোনো ফাঁক ফোকরি নেই যার মধ্যে দিয়ে স্যুট করে গোলে হাজির হওয়া যায় তার সামনে। চেষ্টা করে দেখা যাক। এতক্ষণ শুনছিলেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা প্রফেসর চ্যালেঞ্জার দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য লাস্ট ওয়ার্ল্ডের প্রথম পর্ব। প্রথম পর্বের চরিত্রায়নে গল্পের কথক এবং এডি মেননের ভূমিকায় আবির, গ্ল্যাডিস ঈশিতা, ম্যাকাডেল এবং অন্যান্য চরিত্রে সোমেশ, সূত্রধার শুভায়ু, পরিচালনায় সোমেশ সুচরিতা, এডিটিং সোমেশ, পোস্টার ডিজাইন এসকে ডিলার। আমরা আবার হাজির হব আরও নতুন নতুন রোমাঞ্চকর সব গল্প নিয়ে। প্রফেসর চ্যালেঞ্জারের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে, তাই আমাদের সাথে রোমাঞ্চকর অভিযানে সামিল হতে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।